বারুইপুর। আজ সকাল থেকে বারুইপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, বারুইপুরের খবর দেখাচ্ছি। পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে পালাতে গিয়েছিল প্রভাস মণ্ডল। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে, প্রভাস মণ্ডলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রভাস মণ্ডল মারা গিয়েছে। কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল ওই নাবালিকার সঙ্গে। নাবালিকার বাবার কাছে সরকারের পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকের কথা দিয়েছে সেভাবে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমরা খুব খুশি হই। একদম এনকাউন্টার, একজন পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। পুলিশ যেভাবে তদন্ত করছে 4 জনই তো অ্যারেস্ট হয়ে গেল। খুশি আমি, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওপর ফুল ভরসা আছে। ওর যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার ওপর ফুল বিশ্বাস, আশা, ভরসা সব আছে। সরকারের পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকের কথা দিয়েছে সেভাবে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমরা খুব খুশি হই। একদম এনকাউন্টার, একজন পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। পুলিশ যেভাবে তদন্ত করছে 4 জনই তো অ্যারেস্ট হয়ে গেল। খুশি আমি, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওপর ফুল ভরসা আছে। ওর যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার ওপর ফুল বিশ্বাস, আশা, ভরসা সব আছে। ঠিক কি ঘটনা ঘটেছিল, ঘটনা পরম্পরা পরপর যদি সাজাতে হয়, রিকনস্ট্রাক্ট করতে হবে, ঘটনার পুনর্নির্মাণ করতে হবে, ঘটনাস্থলে নিয়ে যেতে হবে যারা ওই ঘটনার সঙ্গে যুক্ত তাদের। তো বারুইপুর থানা থেকে নিয়ে যাওয়া হয়েছিল গতকাল রাতে প্রভাস মণ্ডলকে, ঠিক সেই জায়গায়। তারপর কি হলো? অমিত আছে সরাসরি আমার সঙ্গে। অমিত, এই প্রভাস মণ্ডল যাকে জেরা করে বা যার কাছ থেকে সমস্ত তথ্য উঠে এসেছিল কিভাবে নাবালিকাকে ঝুপড়ির ঘরে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরপর যে ঘটনাক্রমগুলো ঘটেছিল সমস্ত প্রভাস মণ্ডলের কাছ থেকে জেরায় উঠে এসেছিল, এবং সেই তথ্যের ভিত্তিতে রিকনস্ট্রাকশন বা ঘটনা পুনর্নির্মাণ করার জন্য গতকাল রাতে বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা প্রভাস মণ্ডলকে নিয়ে একদম পৌঁছে গিয়েছিল সূর্যপুরে যে ঘটনাস্থল, অর্থাৎ সেই ঝুপড়ি এবং জলাশয় সংলগ্ন এলাকাতে। এবং সেখানে গিয়ে যে অভিযোগ উঠে আসছে, সেখানে গিয়ে রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ করার ঠিক আগেই কর্তব্যরত পুলিশ অফিসারের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস মণ্ডল এবং গুলি চালায় পুলিশকে লক্ষ্য করে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় পুলিশ প্রতিরোধ করার চেষ্টা করে এবং পুলিশ ধরার চেষ্টা করে এবং সেই সময় পালায়। সেই সময় আত্মরক্ষায় যেহেতু গুলি চালিয়েছে প্রভাস, সেই আত্মরক্ষায় পুলিশের তরফে গুলি চালানো হয়। এরপরই প্রভাসকে নিয়ে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই মুহূর্তে যে ঘটনাক্রম, অর্থাৎ পুনর্নির্মাণ করতে গিয়ে যে ঘটনা ঘটেছে বা পুলিশের রিভলভার ছিনিয়ে নেওয়া, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো, আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়, এই যে পুরো যে ঘটনা, সেই ঘটনা ঘটার পর যে আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেই আইনি প্রক্রিয়া ইতিমধ্যে পুলিশের তরফে শুরু করা হয়েছে এমনটি পুলিশ সূত্রে খবর। কারণ সেখানে গুলি চলার ঘটনা ঘটেছে, রিভলভার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। যে জায়গার কথা বলছো যেখানে নিয়ে যাওয়া হয়েছিল, এনকাউন্টার হয়েছিল, যদি সেই স্পট থেকে আমরা একবার ছবিটা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আমার সহকর্মী আছে আমার সঙ্গে, সেখান থেকে আমি যদি একবার দেখার চেষ্টা করি ঠিক কি ঘটেছিল, কারণ একের পর এক নতুন নতুন তথ্য উঠে আসছে। কি ঘটেছিল প্রভাস মণ্ডলকে সেখানে নিয়ে যাওয়ার পর? সান্নিক আছে সরাসরি, সান্নিক আছে আমার সঙ্গে স্পট থেকে, সেই স্পট যেখানে গতকাল রাতে প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল। সান্নিক, ওভার টু ইউ, তোমার থেকে একটু বোঝার চেষ্টা করব, জানবো যে স্পটে প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে পরপর কি কি হলো। অতনু, আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা মূলত রিকনস্ট্রাকশনের জন্য গতকাল প্রভাস মণ্ডলকে নিয়ে আসা হয় মধ্যরাতে। যে পেছনে একটা পুকুরের একটা অংশ কর্ডন করে রাখা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ, এখান থেকেই আগের দিন নাবালিকার দেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়েছিল। আর এই বস্তাবন্দি করে
দেহ লোপাট করার যে চেষ্টা, সেই চেষ্টার যে পুরো কাজটা যে করেছিল বলে পুলিশের কাছে অভিযোগ ছিল, সেই প্রভাস মণ্ডলকে পুলিশ গতকাল মধ্যরাতে নিয়ে আসে এই ভেবে যে প্রভাস মণ্ডলকে নিয়ে আসলে এইখানে ঠিক কোন ঘটনার পর কোন ঘটনা ঘটেছিল, ঘটনার একটা প্রপার রিকনস্ট্রাকশন করা সম্ভব, এবং তার সঙ্গে যদি কোনো তথ্য প্রমাণ যদি তা কিছু যদি মিস হয়ে থাকে সেইটাও পুলিশ উদ্ধার করতে পারবে। সেই আশায় প্রভাস মণ্ডলকে গতকাল মধ্যরাতে নিয়ে আসা হয়। প্রশ্ন উঠবে মধ্যরাতে কেন? সেক্ষেত্রে এইরকম একটা সেন্সিটিভ ক্রাইমের একজন অ্যাকিউজড যার বিরুদ্ধে এলাকায় ক্ষোভ রয়েছে, সেক্ষেত্রে মধ্যরাতে তাকে নিয়ে আসলে সেক্ষেত্রে হয়তো যে কাজটা পুলিশ তাকে করতে নিয়ে এসছে সেই কাজটা সুষ্ঠুভাবে পুলিশ করতে পারবে, পুলিশ হয়তো সেই রকমই ভেবেছিল। কিন্তু এই জায়গা থেকে যে দেখতে পাচ্ছ যে জায়গাগুলো পুরোপুরি এরকম জমির মাঝখানে আলপথ, তার মধ্যে দিয়েই গতকাল রাত্রিবেলা প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করে। পালানোর সময় একজন কর্তব্যরত পুলিশ আধিকারিক তার সার্ভিস রিভলভার সে ছিনিয়ে নেয়। সেই সার্ভিস রিভলভার থেকে সে এক রাউন্ড গুলি ফায়ার করে তাদের দিকে এবং এই আলপথ ধরে সে পালানোর চেষ্টা করে। যখন সে এখান থেকে পালানোর চেষ্টা করছে সেই সময় মাথায় রাখতে হবে পুলিশ আধিকারিকরা প্রথমে তাকে আটকানোর যখন চেষ্টা করে, কিন্তু এই জায়গাটা কিন্তু প্রভাস মণ্ডলের ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ। কেন বলছে এই কথা? যে জায়গায় এই ঘটনা ঘটছে এখান থেকে প্রভাস মণ্ডলের বাড়ি খুব বেশি হলে 200 থেকে 300 মিটার। অর্থাৎ এই ক্ষেত্রে প্রভাস মণ্ডল শেষ একটা মরিয়া চেষ্টা করেছিল পালানো, মরিয়া চেষ্টা। তার জন্য পুলিশের রিভলভার, সার্ভিস রিভলভার তুলে নেওয়া, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো শেষ চেষ্টা করেছিল, কিন্তু সম্ভব হয়নি। তার আগেই এনকাউন্টার। আমার সঙ্গে প্রাক্তন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা রয়েছেন, রাজেশ কুমার রয়েছেন আমার সঙ্গে। রাজেশবাবু, আমার সহকর্মী একদম স্পট থেকে আমাদের বলছিলেন ঠিক কি হয়েছে। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে প্রথমে আপনার থেকে জানতে চাইব, কোন পরিস্থিতিতে পড়লে পুলিশ যার কাছ থেকে প্রচুর ইনফরমেশন পাচ্ছে, যে অন্যতম অভিযুক্ত, যে ঘটনার পুনর্নির্মাণে সাহায্য করছে বা ঘটনার পুনর্নির্মাণ যাকে দিয়ে সম্ভব হচ্ছে, তাকে গুলি করতে বাধ্য হয়? দেখুন, যেভাবে অপরাধীদের গত টিএমসি শাসনের সময় যে তাদের মানে এত বেশি জোর বেড়েছিল কি ওরা পুলিশকে কিছুই মানতো না। ওরা ভাবছে কি সেই রকম ব্যবস্থাই চলছে, সেই মমতা ব্যানার্জির সরকারই চলছে। তারা ভুলে গেছে এখন একজন দক্ষ সুযোগ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আছে এবং অপরাধের সঙ্গে কোনো আপসে কথা বলা হবে না। তাদের আগে যেটা বলা হতো কি অপরাধীদের ভয়ে পুলিশ লুকায় টেবল তলায়, তো এটা পুলিশ ওদের কাছ থেকে ভয় পেত। পুলিশের অধিকারী কোনো অপরাধীদের উপরে অ্যাকশন করলে তার উপরে অ্যাকশন হয়ে যেত। গত রাত্রে যখন পুরো ক্রাইম সিনকে রিকনস্ট্রাক্ট করতে গিয়ে পুলিশ ওদেরকে নিয়ে গিয়েছে এবং ওরা ওই সাহস যে ওদের মনের মধ্যে ছিল ওরা পালিয়ে যেতে পারবে, পুলিশের পাশ থেকে বন্দুককে ছিনিয়ে নিয়ে পুলিশের উপরে গুলি চালিয়েছে। তো এটা তো আগের শাসন ব্যবস্থা নেই। কেউ পুলিশের উপরে গুলি চালালে তাকে আর রসগোল্লা দিয়ে কথা বলা হবে না। পুলিশ অধিকারী তার মোকাবিলা করেছে, নিজের প্রাণও যদি চলে যেত কোনো পুলিশ অধিকারীর তার পরোয়া না করে তারা মোকাবিলা করেছে। তারপরে ওকে গুলি যখন ওরে লেগেছে ওকে হসপিটালে নিয়ে গিয়ে ও মারা গিয়েছে। তো আমরা এই জিনিসটা বলছি, কোনো অপরাধীদের সঙ্গে ভয়ের সঙ্গে পুলিশ কথা বলবে না। পুলিশ জানে এখন পুলিশ ফুললি প্রফেশনাল পুলিশ হিসাবে কাজ করবে। আগের সময় ছিল যখন কিছু চটি চাটা পুলিশ অফিসারদেরকে মূল ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দিয়ে বাকি পুরো পুলিশ ফোর্সকে ডিমোরালাইজ করা হতো। আপনাকে পুলিশকে যদি ডিমোরালাইজ করতে হয় তার হাতিয়ার বার কেড়ে নিতে হয় না, তার মনোবলটা ভেঙে দিতে হয়। এইভাবে পুলিশের মনোবলটা ভাঙা ছিল। আজকে আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী উনি পুরো পুলিশের মনোবলটাকে ফিরিয়ে নিয়ে এসেছেন। কোন পুলিশের উপরেও যে অ্যাটাক হয়েছে তার উপরেও উনি বলেছেন কি কোনো মতো কোনো সমঝোতা করা যাবে না, পুলিশের মনোবল ভাঙবে না। আপনি দেখবেন কিছুদিনের মধ্যেই এই রাজ্য থেকে অপরাধী পালিয়ে যাবে সব, কেউ এইসব রাস্তায় থাকবে না। আমাদের নারী সুরক্ষার যে প্রশ্ন আছে কোনো মতো কোনো আপস হবে না, কড়া ব্যবস্থা নেওয়া হবে যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, সেই হিসাবেই এটা অ্যাকশন হয়েছে। আমি পুলিশকে ধন্যবাদ দিচ্ছি যে এত কড়া মোকাবিলা তারা করেছে, নিজের লাইফের কোনো পরোয়া না করে তারা মোকাবিলা করেছে, এতে অপরাধী মারা গেছে। তাতে আরো এইরকম ভালো কাজ তাদেরকে করতে থাকতে হবে। রাজেশ কুমার, যে ঘটনা গতকাল ঘটেছে, পালাতে গিয়েছিল পুলিশ, কোনো রকম কোনো কম্প্রোমাইজ করেনি, পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, পুলিশ গুলি চালিয়ে দিয়েছে। কি মনে হয় এবার এরপরে একটা ইমেজ তৈরি হলো পুলিশের, যে পুলিশ জিরো টলারেন্সে বিশ্বাসী, পুলিশের সঙ্গে কোনো রকমভাবে কোনো আপোষের জায়গায় যাওয়া যাবে না, পুলিশকে থ্রেট করা যাবে না, সেই মেসেজটা ক্লিয়ার হয়ে গেল?
একদম। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতা পুলিশের তুলনা করা হতো স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশের সঙ্গে, কিন্তু তার জায়গায় ওই পুলিশকে আরজিকার ঘটনায় আপনারা দেখলেন কি কত তলা নীতিতে পৌঁছে দেওয়া হলো। সেই হিসাবেই পশ্চিমবঙ্গের পুলিশ আপনি জায়গায় জায়গায় দেখেছেন পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, পুলিশ অফিসারদেরকে পিটানো হচ্ছে, পুলিশ অফিসাররা খাটের তলায় টেবিলের তলায় লুকিয়ে বসে আছে। কারণ একটাই, এরা কমজোর পুলিশ অফিসার ছিল না। তারা জানতো কি তারা যদি অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, ওই সরকার পুলিশ অফিসারদেরকে সাসপেন্ড করে দেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবে। এখন এই জন্যে এখন পুলিশ মনোবল ফিরে পেয়েছে। আপনি দেখবেন কিছুদিনের মধ্যেই প্রত্যেক অফিসার যার মনোবল এত ভালো তাদের বেড়ে যাবে কি তারা কোনো মতোই এই অপরাধীদেরকে কোনো কাজ মানে অপরাধমূলক কাজ করতে দেবে না এবং কড়া ব্যবস্থা তার বিরুদ্ধে নেবে। মানুষের সেবার জন্য যে প্রতিজ্ঞা পুলিশ অফিসাররা আছে তার জন্য ওরা খুব ভালো কাজ করে দেখাবে। স্যার, একটা প্রশ্ন এখানে উঠবে। আমরা যখন এর আগে যোগীরাজ্যে দেখেছি, যোগীরাজ্যে একের পর এক এনকাউন্টার, মানে উন্মুক্ত জঙ্গলরাজ চলতো বলা হতো, সেই সব থামানোর জন্য একের পর এক এনকাউন্টার। তখনও বিরোধীরা প্রশ্ন তুলেছিল। আজ এখানে দাঁড়িয়েও তো বিরোধীরা প্রশ্ন তুলতে পারে যে পুলিশ ট্রিগার হ্যাপি হয়ে যাচ্ছে। দেখুন, কোন লোক পুলিশের উপরে যদি গুলি চালায় তাহলে ওকে রসগোল্লা দিয়ে তো কথা বলা যাবে না। পুলিশকে আর্মস দেওয়া হয়েছে কেন? মোকাবিলা করার জন্য। আর তার ভিতরে পালাতে গিয়ে যদি ও লোকের কোথায় গুলি লেগে যায়, ঘটনা ঘটতেই পারে। ওর তো ইনকোয়ারি হবে, তদন্ত হবে। আপনি তো বলেছেন আপনার এর মধ্যেই, আপনার রিপোর্টারও জানিয়েছে কি পুরো পুলিশ যা লিগাল অ্যাকশন যা সব নেওয়ার আছে তার উপরে পুরো ইনকোয়ারি হবে, যে সব রুল এসওপি সেট করা আছে সেই হিসাবে সব কাজ হবে। তার মধ্যে সব জিনিসটা আসবে। কোনো ট্রিগার হ্যাপি পুলিশ নেই, কিন্তু এখন ভীতু পুলিশও নেই, ভয় পাবে না। পুলিশ কিন্তু কাজ করবে, অপরাধীরা ভয় পাবে, অপরাধ হবে না। ধন্যবাদ। ধন্যবাদ। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা ছিলেন আমার সঙ্গে এবং তিনি বলছিলেন যে কোন পরিস্থিতি থেকে পুলিশকে এনকাউন্টার করতে হয় এবং এনকাউন্টার করার জন্য যে মানসিকতা, যে জায়গায় দাঁড়িয়ে জিরো টলারেন্সের জায়গায় দাঁড়িয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না এই জায়গায় দাঁড়িয়ে। এবং এক্ষেত্রে তো অবশ্যই যখন পুলিশের সার্ভিস রিভলভার কিনে নিয়ে কেউ পুলিশকেই গুলি করতে যায়, তখন আত্মরক্ষার জন্য পুলিশকে তো সেলফ ডিফেন্সের জন্য পুলিশকে তো গুলি চালাতেই হয়। এবং বেশ কিছু নতুন তথ্য উঠে আসছে। সান্নিক ছিল আমার সঙ্গে সরাসরি স্পট থেকে এবং আমার সঙ্গে আমার আরও এক সহকর্মী অর্পণও রয়েছেন। এবং বারুইপুরের ঘটনায় একের পর এক স্পট থেকে প্রত্যেকটা ফুটেজের খবর, প্রত্যেকটা এক্সক্লুসিভ নিউজ তুলে ধরছেন এরা। অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, নতুন কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে কার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়েছিল প্রভাস মণ্ডল এবং তার ঠিক পরে কি হলো? দেখো, 11:15 নাগাদ তাকে নিয়ে যাওয়া হয়। সান্নিক যে ছবি দেখাচ্ছিল আলপথ এবং সেখানে নির্জন একটি জায়গা, সেখানে পুলিশের মাথায় দুটি খেয়াল রাখতে হচ্ছিল, দুটি বিষয়। এক হচ্ছে অপরাধীকে সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে গভীর রাত, সেখানে কোনো রকম যদি ভুলচুক হয় তাহলে কিন্তু এভিডেন্স হ্যাম্পার হতে পারে। এবং তার সঙ্গে এই যে প্রভাসকে নিয়ে যাওয়া হচ্ছে সে পালাতেও পারে, এটা মাথায় রেখেই কিন্তু অতি তৎপর হয়ে পুলিশ যাচ্ছিল। সেই সময়ে যখন সে বিভিন্ন তথ্য পুলিশের কাছে দিতে শুরু করে, তার ঠিক পরেই পুলিশকে দেখায় যে এই জায়গাটা ওই জায়গা, বারে বারে বিভ্রান্ত করতে থাকে। এবং সেই সময় সুযোগ বুঝে সিটের যিনি সদস্য ছিলেন রনি সরকারের কাছে তার যে রিভলভার, সেই রিভলভার ছিনিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে গুলি চালায়। এবং গুলি চালানোর পরেই যে রাস্তাটা দেখাচ্ছিল সান্নিক, সেই রাস্তা দিয়ে সে পালাতে চায়, কারণ তার ওই এলাকা পুরো নখদর্পণে রয়েছে যে কোন এলাকা দিয়ে পালালে সে তাড়াতাড়ি রাস্তায় উঠতে পারবে, ট্রেন রাস্তায় উঠতে পারবে, অথবা তুমি জানবে এই জায়গাটা দুটো জায়গায় পাশাপাশি, একদিকে রেলপথ একদিকে সড়কপথ। সে যদি উঠে পালাতে পারতো তাহলে সে অনায়াসেই আবার গা দেখা দিতে হতো এবং পুলিশের সেখানে চরম ব্যর্থতা উঠে আসতো। সেখানে যখনই সে পালাতে যায়, পুলিশের টিম যারা ছিলেন, সিটের সদস্য সহ পুলিশের টিম তাকে ঘিরে ফেলার চেষ্টা করেন। তখনও দ্বিতীয়বারও সে বন্দুক তাক করে। আর তখনই সিটের আরও এক সদস্য অর্ঘ্য মণ্ডল, তিনি তার সার্ভিস রিভলভার থেকে গুলি চালান এবং সেই গুলি চালানোর ঘটনায় সে আহত হয়। সঙ্গে সঙ্গে তারা সেখানে পুনর্নির্বাচন স্থগিত রেখে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় সিটের সদস্যদেরও মৃত্যু হতে পারত যদি গুলি রাতের অন্ধকারে হয়তো লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কিন্তু যদি লক্ষ্য স্থির থাকতো তাহলে অবশ্যই সিটের কোনো এক সদস্যকে আজকে হয়তো আমাদের সেই সংবাদ প্রচার করতে হতো যে প্রবাসের গুলিতে একটি পুলিশের প্রাণ গিয়েছে। সেই জায়গায় না হয়ে অপরাধীর মৃত্যু হয়েছে এবং পুলিশকে নিজেকে বাঁচাতেই নিজেদেরকে বাঁচাতে, অর্থাৎ যে পুলিশের টিম সেখানে ছিল সেখানে তাকে বাঁচাতে গুলি চালালো এবং সেই গুলিতে কোমরে আর পায়ে গুলি লেগেছিল প্রভাস মণ্ডলের, কোমরে আর পায়ে গুলি লেগেছিল। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল থেকে ডট ডেড বলে জানানো হয়। সান্নিক ফ্রম দ্য স্পট, একদম স্পটে যেখানে গতকাল ওই রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক সেখান থেকেই সান্নিক দাঁড়িয়ে আছে। সান্নিক, তুমি বলছিলে যে এই জায়গাটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ একটাই কারণ এখান থেকে যদি পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল তাহলে খুব সহজেই এখান থেকে সে বেরিয়ে যেতে পারবে, এখান থেকে সে পালাতে পারবে। তার কারণ এই জায়গাটা তার ভীষণভাবে চেনা। আমি যদি ভৌগোলিক দিক থেকে এই জায়গাটা বোঝার চেষ্টা করি তোমার মাধ্যমে। অতনু, যে জায়গাটা আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি, এইখান থেকে তোমাকে যদি কোনো একটা পাকা রাস্তায় পৌঁছতে হয় তার জন্যই তোমাকে মোটামুটি 300 থেকে 400 মিটার দূর অবধি যেতে হবে। পাকা রাস্তা বলতে এই কারণে বলছি, কেননা সাধারণভাবে যদি কোনো অপরাধী বা কোনো অভিযুক্ত কেউ পালানোর চেষ্টা করে, সেক্ষেত্রে পুলিশ তাদেরকে সাধারণ পরিস্থিতিতে হয়তো তাড়া করে কিছু দূর গিয়ে গুলি না চালিয়েও ধরে নেওয়ার একটা পরিস্থিতি তৈরি করতে পারে। কিন্তু এই জায়গাটা যেখানে জল কাদা পুরোপুরিভাবে মাঠের মাঝখান দিয়ে, ক্ষেতের মাঝখান দিয়ে এই জায়গাটা রয়েছে, যে জায়গাটা এই ঘটনা ঘটেছিলই এই কারণে, তার কারণ এই জায়গা থেকে এইখানে বেশ কিছু সমাজবিরোধী তারা এখানে বসে নেশা ভাঙ করতো, তারা এখানে বসেই সমস্ত কিছু করতো। কেননা এইটা বাইরের যে লোকালয় তার থেকে একটু বিচ্ছিন্ন, প্রচুর পেয়ারা বাগান রয়েছে, মাঝখানে কিছু ক্ষেত রয়েছে, তার মাঝখানে এই জায়গাটা। তাই সেই রকম একটা জায়গা থেকে প্রভাস মণ্ডল, যার বাড়ি এখান থেকে খুব কাছে, সে স্বাভাবিকভাবে এই জায়গাটাকে খুব ভালোভাবে চেনে এবং এইখান থেকে পালাতে হলে কোন জঙ্গলের ভেতর দিয়ে কোথা দিয়ে পালাতে হবে সেটা কিন্তু সে খুব ভালোভাবে জানতো। তাই গতকাল রাত্রিবেলা যখন সে এই মরিয়া চেষ্টা করছে, অর্থাৎ একজন কর্তব্যরত পুলিশ আধিকারিকের কাছ থেকে তার সার্ভিস রিভলভারকে ছিনিয়ে নিয়ে সে যখন পালানোর চেষ্টা করছে, এই যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ, তোমাকে আমি রাস্তাটা পুরোপুরি পরিস্থিতিটা দেখাই, জায়গাটা এই জায়গা দিয়ে যদি সে পালানোর চেষ্টা করে, সেই জায়গাটা কিন্তু পুলিশ কর্মীদের কাছেও একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু যদি ওই ক্রাইম সিন থেকে এত দূর এসে উল্টো দিকে এতটা দূর পর্যন্ত সে যাওয়ার পরে পুলিশ ফায়ার ওপেন করে, যে রিটালিয়েটরি ফায়ার করার কথা বলা হচ্ছে, পুলিশ তারপরে ফায়ার করে, মূলত তারপরে কিন্তু জঙ্গল এবং সেখান দিয়ে গেলে সে পালিয়ে যেতে পারে। এবং যেহেতু সে ফায়ার করছে, তাই আত্মরক্ষার্থে পুলিশ কিন্তু একদম শেষ মুহূর্তে ফায়ারিংয়ের সিদ্ধান্ত নেয়। এবং এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, যেটা এনকাউন্টারের ক্ষেত্রে পুলিশের কাছে যেভাবে যে নিয়ম মেনে করার কথা, পায়ে কোমরের নিচে গুলি করার কথা, এক্ষেত্রেও কিন্তু সেটাই করা হয়েছে পুলিশের তরফে। তাই এই সমস্ত কিছুকে সামনে রেখে প্রভাস মণ্ডলের পালানো, তার গুলি নিচে, নিয়ম তো তাই বলে, তো সেই মতোই গুলি করা হয়েছিল। ব্লিডিং হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণ, হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে জানানো হয়। এনকাউন্টার, পালাতে গিয়েছিল, পুলিশকে গুলি ছুঁড়েছিল, পুলিশ পাল্টা গুলি ছুঁড়েছে, মারা গিয়েছে। এনকাউন্টার নাকি কর্মফল? প্রভাস মণ্ডলও কারো সন্তান, প্রভাস মণ্ডলও কারো স্বামী। তো যখন প্রভাস মণ্ডলের মায়ের সঙ্গে কথা বলছি আমরা, প্রভাস মণ্ডলের স্ত্রীর সঙ্গে কথা বলছি আমরা, প্রভাস মণ্ডলের মা বলছেন কর্মফল। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? মৃতদেহ আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠিকে নাও, দমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাও, কেউ যাবে না। মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি, তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই।
হ্যাঁ শুনেছি। দুটো গুলি লাগে প্রভাস মণ্ডলে, প্রথমে হাঁটুর নিচে পায়ে, পরেরটা কোমরের নিচে। ব্লিডিং শুরু হয়, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর হাসপাতাল থেকে কল্যাণ আসে আমার সঙ্গে। কল্যাণ, যে গুলি করার ঘটনা ঘটেছে, সেই গুলি করার পর তাকে কিন্তু এই বারুইপুর মহকুমা হাসপাতালে আনে পুলিশ, এবং সেখানে যখন আনে পুলিশ তখন কিন্তু ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই পুলিশ সেই মৃতদেহ এই মুহূর্তে কিন্তু বারুইপুর যে মর্গ রয়েছে, বারুইপুর মর্গে রাখা রয়েছে। আর কিছুক্ষণ পরেই ম্যাজিস্ট্রেট আসবেন এবং সেই ম্যাজিস্ট্রেট এসে কিন্তু মৃতদেহ শনাক্তকরণ পাশাপাশি যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন করবে, এবং তারপরেই কিন্তু এই মৃতদেহ এখান থেকে নিয়ে যে কাটাপুকুর মর্গ রয়েছে সেই কাটাপুকুর মর্গে নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য, এবং সেখানেই ময়নাতদন্ত হবে এই প্রবাসী। তবে শুধুমাত্র ম্যাজিস্ট্রেট নয়, ম্যাজিস্ট্রেটের পাশাপাশি একাধিক কিন্তু পুলিশ আধিকারিকরা এই বারুইপুর মহকুমা হাসপাতাল তারা কিন্তু উপস্থিত থাকবেন যখন এই যে মৃতদেহ শনাক্তকরণের পাশাপাশি যে সমস্ত এনকোয়ারি থাকে সেই এনকোয়ারির সময় কিন্তু একাধিক পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকার কথা রয়েছে। তবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে একদিকে যেমন যথেষ্ট এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে তারা কিন্তু যথেষ্ট পুলিশের ভূমিকা নিয়ে তারা খুশি যে ঘটনা ঘটছে। বারবার কিন্তু এই প্রবাস তার বয়ান বদলাচ্ছিল, এলাকার মানুষের সঙ্গে একরকম বলছিল, পুলিশের আধিকারিকদের সঙ্গে এক আধিকারিকের সঙ্গে নাবালিকার সঙ্গে যা হয়েছিল বলে অন্তত ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে তা শিউরে ওঠার মতো। নৃশংস ঘটনা, সেই ঘটনা যখন সামনে আসছে যে কিভাবে তার উপর অত্যাচার করা হয়েছে, কিভাবে গলায় পা তুলে দেওয়া হয়েছিল, এমনকি তাকে যখন জলে ফেলে দেওয়া হয়েছিল তখনও বেঁচে ছিল, পাকস্থলীতে জল পাওয়া গিয়েছে। এই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে যারা, তাদের কি শাস্তি হওয়া উচিত? মা, ওই নাবালিকা মা বলছেন চরম শাস্তি দিতে হবে, যেন যতটা কষ্ট তার মেয়ে পেয়েছেন তারাও যেন ততটাই কষ্ট পায়। কি কথা হয়েছে? সে বলেছে বাইরে যাচ্ছি, বা সেই কোথায় যাচ্ছে কিছু বলে যায়নি। তার পরেক্ষণ খোঁজ হয়েছে, তা খুঁজে পাইনি। তারপর আমরা ডায়েরি করতে গেলাম, ডায়েরি করলে পুলিশ আসেনি। আমরা পাড়া প্রতিবেশ লোকজন নিয়ে খুঁজতে বেরিয়েছিলাম। তারপর আবার ক্যাম্পে পুলিশদের আবেদন করেছিলাম, ওদেরকে নিয়ে গিয়েছিল। সিসি ক্যামেরাতে দেখে সে অপরাধীদের ধরলো। তাদেরকে যেন কঠিনভাবে শাস্তি দেওয়া হয়। আমার মেয়েকে যেরকম শাস্তি দিয়ে মেয়েছে, তাদেরকে ওরকম শাস্তি দিয়ে ফাঁসি ঝোলানো হয়। শুধু ফাঁসি দিলে তারা বেঁচে যাবে, তাদের ওইরকম অত্যাচার করে তবে ফাঁসি দেওয়া উচিত। তবে বাচ্চাদের ধরে ওরকম করতে গেলে রুক্ষা যেন